আর নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা স্পেশাল এক্সিকিউটিভ ইস্যুটি নিয়ে কয়েকটি কথা বলবো। অনেকে ফোন করছিলে তোমরা যে স্পেশাল এক্সিকিউটিভ, আমরা বলেছিলাম দুর্গা উৎসবের আগে এটা হয়ে যাবে, হওয়ার সম্ভাবনা প্রবল। সাম্প্রতিক আমরা যখন কথা বলছি বারবার একটি প্রসঙ্গ উঠে আসছে যে একটি অ্যাসেম্বলি মাধ্যমে, যেটা রাজ্যের বিধানসভা মানে অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেই বিধানসভাতে একটা অধিবেশন এবং তারপর এটা নিয়ে একটা সিদ্ধান্ত হয়ে দিয়ে দেওয়া হবে। সাম্প্রতিক বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি অসুস্থ, তো এখানে অন্য কেউ আসতে পারে কিনা এই বিষয় নিয়ে এখনো কোনো নিশ্চিত কিছু জানা যাচ্ছে না। আমরা যখন কথা বলছি এখন এদিক থেকে একটা অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। এখন অনেকে আবার তোমরা বলবে যে এর সঙ্গে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি সম্পর্ক কি, এটা আমাদের জানা নেই। কিন্তু আমরা যে ইনফরমেশন নিচ্ছি তারা এই কথা বলছেন যে রাজ্যের একটা অ্যাসেম্বলির মাধ্যমে এটা দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা ছিল। এটা আপাতত এখন নিশ্চিত বলা যাচ্ছে না। দুর্গা উৎসবের আগে এখন এটা হবে না এই কথা বলা হচ্ছে না, কিন্তু হবেই এই নিশ্চয়তাটা এখনো দেওয়া যাচ্ছে না। কেউ আবার এমনও তথ্য উঠে আসছে যে পুজোর আগে দেওয়ার সম্ভাবনা খুব কম, সম্ভাবনা নেই, এই আলোচনা উঠে আসছে। তবুও আমরা এখনো নিশ্চিত হতে পারছি না। আমরা আবারও বলি, আমরা তথ্য সংগ্রহের মাধ্যমে যে তথ্য আমরা পাই সেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত বক্তব্য নেই। আর ব্যক্তিগত বক্তব্য যদি থাকতো আমরা দুদিন পরে পরে এসে এখানে এই কথা সেই কথা বলতে পারতাম। এখন অবধি হচ্ছে সম্ভাবনা টোটালি নেই, সেটা বলা যাচ্ছে না, কিন্তু আছে সেটাও জোর করে বলা যাচ্ছে না। তার জন্য আমরা অপেক্ষা করছি যে তথ্য আপাতত আসছে সেখান থেকে সম্ভাবনা খুব কম। আবারও বলছি খুব কম। আমরা এই অপ্রিয় বাস্তবটা তুলে ধরলাম, তোমাদের হয়তো অনেকেই ভালো লাগবে না যে ভিডিওতে সেই বক্তব্য নেগেটিভ বলার অর্থ কি, কিন্তু যেটা সত্যি, যেটা আমরা পাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এবং এটাই হচ্ছে আমাদের কাজ। কারণ আমি প্রথম থেকে বলি যে তথ্য ছাড়া হঠাৎ করে একটা কথা বলে কিছুদিনের জন্য খুশি রেখে লাভ নেই। কয়েকটা দিনের জন্য ঘুমটা ভালো হবে, পরে কাজের কাজ কিছু হবে না। কিন্তু সেই সময় যে বক্তব্যটা আসছিল যে পুজোর আগে এটা দিয়ে দেওয়া হবে, এটা তোমরাও জানতে এই কথাটা যে এমন একটা তথ্য ছিল। এখন কিন্তু এই বিষয়টা কিন্তু আবারও একটু ঘোলাটে হচ্ছে। তারপরে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। যদি একটা ভালো খবর পাই তবে অবশ্যই আমরা সেটা ভালোভাবে তুলে ধরবো। আর যদি পজিটিভ না পাই সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরবো। এবং স্পেশাল এক্সিকিউটিভের পাশাপাশি এসএসজিটি ভাই বোনটা তোমরা আবার রাস্তায় নেমে রোদ্দুরের মধ্যে আমরা দেখেছি, সেই নিউজটা আমরা করতে পারিনি সময়ের অভাবে। তো অবশ্যই আজকে এটা নিয়ে আমরা আলোচনা এখানে তোমার সামনে করছি যে তোমরা তোমাদের দাবি দাবা চালিয়ে যেতে পারো, অবশ্যই তোমরা করো। আমরা আশা করি যে সরকার তোমাদের প্রতি, বা আপনি বক্তব্যে বলেছেন যে এখানে সেই বিষয়টা নিয়ে আদালতের উপর কিছু বলা যায় না, কিন্তু রাজ্য সরকার এটা নিয়ে কিছু আন্তরিক যদি হয় তাহলে এটা সমাধান হয়তো হতেও পারে। তবে আবারও বলছি, জিজ্ঞাসা করলে একই কথা, সেই আদালতে রয়েছে, আদালত থেকে বেরিয়ে আসলে সরকার চট জলদি সিদ্ধান্ত নিয়ে নেবে। এটাই হচ্ছে শেষ বক্তব্য। যাই হোক, আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো। এবং ফায়ার সার্ভিসের যারা ভাইরা আছো, আমরা যখন কল্যাণী রায় সম্ভবত ওনার সঙ্গে যখন কথা বলেছিলাম, যেটা চালকের যখন এই গাড়িতে থেকে মৃত্যু হলো, তখনও বলেছিলাম যে এই রাজ্যে ফায়ার সার্ভিস দুর্ঘটনা ঘটলে সংখ্যাটা খুব কম, স্কিল্ড বিশেষ করে দক্ষ কম। যদিও চাকরি পেয়ে গেলে কেউ আর পরিশ্রম করতে চায় না, দক্ষতা থাকে না। সরকারি চাকরি পাওয়ার আগে অনেক প্রতিশ্রুতি, দেশের জন্য সেবা, প্রাণ দিয়ে দেওয়া, মার যায়েঙ্গে মিট যায়েঙ্গে, কিন্তু চাকরিটা পেয়ে গেলে সেইগুলি কিছুই খেয়াল থাকে না। যেমনটা তোমরা দেখছো বিভিন্ন দপ্তরের চিকিৎসক হোক, নার্স হোক, অফিসার্স হোক, তারা কাজের চাইতে আজকাল দিনে বেশিরভাগ মোবাইলটা নিয়েই তারা ব্যস্ত থাকেন। এবং এই মোবাইলের কারণে আগামী দিনে পরিষেবার জায়গাটা শূন্য প্রায় হতে চলেছে। আগামী দিনে চিকিৎসার অভাবে রোগী মরবে, দপ্তরগুলিতে কাজের অভাবে মানুষ ভুগবে, এবং রাস্তাঘাটে এখন সবচাইতে বেশি মানুষ এখন মোবাইল নিয়ে কাউকে হেল্প করতে গেলেও সেই মোবাইলটাই সঙ্গে থাকে। সেই ভিডিওটা লাইভ না করলে মানুষ হেল্প করবে না, এমন একটা চেষ্টা অনেকেই রয়েছেন যে কেউ আগে দান করবে, মোবাইলটা দিয়ে ভিডিও করতে হবে, আর ভিডিওটা যদি করতে না চান তাহলে তিনি দান করবেন না। উদ্দেশ্য হচ্ছে সেই ভিডিও, সেই ফলোয়ার, সেই লাইক, সেই সাবস্ক্রাইবার। এখন এই জেনারেশন লাইক, সাবস্ক্রাইবার আর ফলোয়ারের মধ্যে আটকে গেছে বলা যায়, এবং আগামী দিনে একটা ভয়ঙ্কর আসছে। এই অবধি যারা বয়স্ক আমাদের মা মাসিরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা আদর আপ্যায়ন ভালোবাসা পাই, কারণ তাদের কারোর ফেসবুক অ্যাকাউন্ট নেই, কেউ ইউটিউব করেন না, ইনস্টাগ্রাম করেন না, চ্যাট জিপিটি নেই, তারা বুঝেন না। তারা এতটুকুই জানেন যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার নাতি নাতনি
তাদের জন্য আমাদের সময় দিতে হবে। ভালোবাসাটা এটার মধ্যে কোনো প্রকারের ভেজাল নেই, নির্ভেজাল ভালোবাসা। আগামী দিনে সেটা হচ্ছে ভেজালে ভেজাল। 4টা বিয়ে করে ফেলে ফলোয়ার বাড়ানোর জন্য। আপনি ইতিমধ্যে দেখেছেন যাদের ফলোয়ার ছিল 10,000 এখন হয়ে গেছে 35-40,000। একটা কেমন সময় আমরা বসবাস করছি আজকালকে। একটা সময় মানুষ খারাপ কাজ করলে তার থেকে দূরে সরে যেত, আর এখন খারাপ কাজ করলে, সমালোচনা হলে তাকে মানুষ ফলো করে, মানে অনুসরণ করে। ফলোয়ার অর্থ হচ্ছে অনুসরণ করা। আমরা কাকে অনুসরণ করতাম? বিবেকানন্দকে, নেতাজিকে অনুসরণ করতাম। অনুসরণ বলতে সেটা বোঝাতো সমাজের ভালো ব্যক্তিকে অনুসরণ করতাম। আর আজকালকে যারা নোংরামি করে প্রচারে আসছে তাদেরকেই সাপোর্ট করছে। কি ভয়ঙ্কর এক সমস্যার মধ্যে দিয়ে আমরা দিন কাট করছি, কি ভয়ঙ্কর এক সমস্যার মধ্যে দিয়ে আমরা দিন যাপন করছি। আগামী দিন আরো কত ভয়ঙ্কর আসছে সেটা ভাবলে কিন্তু আমরা অবাক হয়ে যাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারা কতটা নিরাপদ থাকবে এই মোবাইল, ভিডিও, এই ফেসবুক, এই লাইক, ফলো, সাবস্ক্রাইবের যুগে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে